নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নীলাঞ্জন। আপনাদের জন্য আমাদের আজকের নিবেদন কৌশিক সাহার কলমে হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প মদ্দা বুভুক্ষু। আজকের গল্প পাঠ করেছেন তমাল। অন্যান্য চরিত্রে অভিষেক, নীল, নবনীতা, অস্মিতা ও আমি নীলাঞ্জন। আবহ সঙ্গীত সূর্য, প্রচ্ছদালঙ্করণ শুভঙ্কর। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন কৌশিক সাহার কলমে মদ্দা বুভুক্ষু। ভালোবাসার টান বড়ই অমোঘ। সে টান উপেক্ষা করার ক্ষমতা অতি বড় পাষাণ হৃদয়ের পক্ষেও দুষ্কর। তাই হয়তো অদিতির মতো দৃঢ় হৃদয়া ও ডানপিটে মেয়েও সে টান উপেক্ষা করতে না পেরেই ছুটে এসেছে এই অজ পাড়াগাঁয়ে ইসলামপুরে। আজ প্রায় 10 দিন হয়ে গেল অনির সঙ্গে কোনো যোগাযোগ নেই অদিতির। অনি মানে অনিমেষ আচার্য। কলকাতার হেদুয়াতে পাশাপাশি পাড়ায় থাকত অদিতি আর অনিমেষ। অদিতির বাড়ি রামদুলাল সরকার স্ট্রিট, আর অনিমেষের বাড়ি মধুরাই লেন। সেই স্কুল টাইম থেকেই দুজনের বন্ধুত্ব। সময়ের নিপুণ কারিগরিতে সে বন্ধুত্ব যে কখন শীতের হিমেল বাতাস থেকে বসন্তের প্রেমময় আবহাওয়ায় পরিণত হয়েছে সেটা তারা দুজনেও বোধ করি বুঝতে পারেনি। বোঝা সম্ভবও ছিল না। খালি তারা বুঝত তারা একজন ছাড়া অপরজন অলিন্দহীন নিলয়ের মতো। তবে শুধু সে টান এ সম্পর্ক টিকিয়ে রাখতে পারত না, কারণ অদিতির বাবা স্থানীয় কাউন্সিলর, আর অনিমেষের বাবার একটি দশকর্মার দোকান আছে। তা দিয়ে সংসার চালানো যায় বটে, তবে কাউন্সিলরের বেয়াই হওয়া যায় কি? তাই সব যখন জানাজানি হলো, তখন অদিতির বাবার কাছে 2-1 বার ধমক খেয়েই অনিমেষের প্রেমের রথ নড়বড়ে হয়ে গেল। সে জানত ক্ষমতায় বা পদমর্যাদায় কোনোটাতেই সে অদিতির পাশে ঘেঁষতে পারবে না, কিন্তু অদিতি হলো ঝোড়ো হাওয়ার মতো। তার জেদের সামনে এসব বাধা খড়কুটোর মতো উড়ে গেল। সে জানে তার বাবার একমাত্র দুর্বলতা সে নিজে। তাই প্রায় 2 দিন অনশনের পরই তার বাবা পরাজয় স্বীকার করে নিল। যদিও সে অনশন শুধুমাত্র তার বাবাকে দেখাবার জন্য। অনি রোজ 3 বেলা জানালা দিয়ে খাবার দিয়ে আসত, আর সে পরম তৃপ্তিতে সেগুলি পাকস্থলীর ভেতর জমা দিয়ে তার অনশন চালিয়ে গেছে। নদীতে যখন ভাটা আসে তখন যেমন শত রাস্তা থাকলেও নদীর জল সে জায়গা থেকে বের হতে পারে না, ঠিক তেমনি হঠাৎ সে নদীতে জোয়ার এলে সেই জোয়ারের উচ্ছ্বাস নদীর জলকে এক লহমায় কোথা থেকে কোথায় নিয়ে আছড়ে ফেলে তা নির্ণয় করাও অসাধ্য কাজ। তেমনি দীর্ঘ ভাটার পর অনিমেষের জীবনেও এলো সেই জোয়ার। অনেক দিনের চেষ্টার পর প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগপত্র পেল অনিমেষ। কিন্তু স্কুলটা অনেক দূরে। শিয়ালদা থেকে ট্রেনে 146 কিলোমিটার দূরে গুসকরা, সেখান থেকে মোটর ভ্যান করে আরও 22 কিলোমিটার ইসলামপুর। অদিতির 1 সপ্তাহের গোছগাছ আর অসংখ্য প্রতিজ্ঞা, যেমন রোজ সকালে বিকেলে ফোন করতে হবে, ঠিক টাইমে খাবার খেতে হবে, প্রতি শনিবার এসে আগে তার সঙ্গে দেখা করতে হবে, এহেন শতাধিক শপথ গ্রহণের পর অনিমেষ রওনা দিল ইসলামপুরের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেসে যখন সে উঠে বসল, তখন তার বাবা, মা আর অদিতি এসেছিল তাকে ছাড়তে। ট্রেন ছাড়ার আগে অদিতির চোখের কোণটাও একটু ভিজে উঠেছিল। যদিও তা সকলের চোখ এড়ালেও অনির চোখকে ফাঁকি দিতে পারল না। কিন্তু বাবা মায়ের সামনে তাকে বুকে জড়িয়ে সান্ত্বনাও তো দেওয়া যায় না। তাই সেই নিষ্পাপ চোখ দুটোকে মিথ্যা অভিনয়েই ব্যস্ত থাকতে দিয়ে জীবন জোয়ারের পাড়ি দিয়ে অনিমেষ চলল আগামীর পথে। কিন্তু হায় রে, নিয়তি সে জোয়ার যে অনিমেষকে কোন অজানা বিভীষিকার সামনে নিয়ে ফেলতে যাচ্ছিল
তা যদি অদিতি জানতো, তবে তাকে এক মুহূর্তের জন্যও কাজ ছাড়া করতে পারত না। আড়াই ঘন্টার যাত্রাপথ প্রায় 3 ঘন্টায় শেষ করে অনিমেষ যখন গুসকরা স্টেশনে নামল, তখন সে দেখল গ্রাম্য স্টেশন যেমন হবে বলে তার ধারণা ছিল, এই স্টেশনটি তেমন নয়। বেশ বড়, সুন্দর সাজানো স্টেশন, কিন্তু সে বাদে আর 5 জন মাত্র যাত্রী সেই স্টেশনে নেমেছে। আর কিছুক্ষণ বাদেই তারাও স্টেশনের মায়া ত্যাগ করে সম্পূর্ণ স্টেশনে অনিমেষকে একা ফেলে অদৃশ্য হয়ে গেল। তারপর অনিমেষও ধীরে ধীরে স্টেশন থেকে নেমে বাইরে বেরিয়ে দেখল একটিমাত্র মোটর ভ্যান, আর তাতে 14 জন লোক একে অপরের শরীরের সঙ্গে সেঁটে বসে আছে। ভ্যানওয়ালা ভ্যান ছাড়তেই যাচ্ছিল, অনিকে দেখে বলল, কই যাবেন কর্তা? অনি বলল, ইসলামপুর। ভ্যানওয়ালা বলল, উঠে আসুন কর্তা, পরের ভ্যান 2 ঘন্টা পর আসবে, আর তা ভরতে ভরতে আরো 1 ঘন্টা। অনি বলল, কিন্তু কোথায় উঠবো, জায়গা নেই তো। ভ্যানওয়ালা নেমে বলল, কি যে বলেন কর্তা, এখনো 2 জন যেতে পারবে। ভ্যানওয়ালা তার পাশে বসা একটি ছেলেকে বলল, সাইফুল বাবা, তুই পিছে গিয়ে বসতো, বাবু গ্রামে নতুন, পিছে বসতে পারবে না। এই বলে ভ্যানের পেছনে বসে থাকা 3 জনকে চেপে ঠেলে সেই সাইফুলকে জায়গা করে দিল। সাইফুল দেখলাম একটু বিরক্ত মুখেই সেখানে ভেজ স্যান্ডউইচের মাঝে শশার মতো চেপটে ঢুকে গেল। সে দৃশ্য দেখে সুকুমার রায়ের কবিতা একের পিঠে 2 চৌকি পেতে শুই মনে পড়ে গেল অনির। যাই হোক, কপাল জোড়েই হোক আর গ্রামে নতুন অতিথি হওয়ার কারণেই হোক, সাইফুলের সুখময় আসনের অধিকার পেল অনি। 22 কিলোমিটার রাস্তার অভিযান শুরু হলো। প্রথমে পিচ রাস্তা, তারপর ঢালাই রাস্তা, তারপর ইট রাস্তা পার করে যখন লাল মাটির রাস্তা এলো, ততক্ষণে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জোড়া আলগা হয়ে এসেছে মনে হলো অনির। তবে এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য সে কষ্টকে বিশেষ আঁচড় কাটতে দিল না। ভ্যান চলেছে মন্থর গতিতে। মাঝে মাঝে অতিরিক্ত ভারীর যন্ত্রণায় কিছু আর্তনাদ করে চালককে বার্তা দিচ্ছে। চালক সেই আর্তনাদকে উপেক্ষা করে কখনো কখনো গুনগুনিয়ে কিশোর কুমার মান্নাদের গান গাইছেন, আবার কখনো কখনো নানান গল্প করছেন, যেমন গ্রামের মানুষেরা কত সরল, সবার সঙ্গে সবার কত মিল, খাঁটি জল হাওয়া, শহরের ছেলেমেয়েরা নাকি বেশি লেখাপড়া করে বাবা মাকে ছেড়ে চলে যায়, গ্রামের ছেলেমেয়েরা বেশি পড়ে না, তাই তারা বাপ মায়ের কদর করতে জানে। তার এমন সব অদ্ভুত ধারণার গল্প করতে লাগলো। কথায় কথায় জানতে পারলো অনি ভ্যানওয়ালা ভদ্রলোকের নাম সাজিদ আলী। তিনি ইসলামপুরের পাশের গ্রাম রতুলিতে থাকেন। সে জিজ্ঞেস করলো অনিকে, তা কর্তা, শহর থেকে কি গ্রাম দেখতে এসেছেন, নাকি স্বজন আছে এখানে? না না, এখানে এসেছি চাকরির জন্য। তা বেশ বেশ, কিন্তু কর্তা এই পাড়া গায়ে চাকরি, কিসের চাকরি করেন কর্তা? আমি ইসলামপুরে প্রাইমারি স্কুলে নতুন মাস্টার হয়ে এসেছি। সদাহাস্যময় সাজিদের মুখখানি হঠাৎই কেমন যেন বর্ষার আকাশের মতো থমথমে হয়ে গেল। যেন হঠাৎই তার মুখের সমস্ত রং কেউ শুষে তাকে বিবর্ণ করে দিয়েছে। কিছুক্ষণ পর একটু থমথমে গলায় সাজিদ জিজ্ঞেস করল, কর্তা কি বিয়ে থা করেছেন? অনেক খানিক হাসি হাসি মুখে বলল, না, তবে বিয়ে ঠিক হয়ে আছে। এবার সাজিদ যে কথাটা বলল সে কথার জন্য হয়তো কেউই প্রস্তুত ছিল না। সে বলল, কর্তা এ চাকরিটা কি না করলেই নয়? এই অবান্তর প্রশ্নের কি উত্তর দেবে তা বুঝতে পারল না অনি, তাই আর কোনো উত্তরও দিল না। আরও কিছুটা পথ এমন নিস্তব্ধভাবে যাওয়ার পর একটা মাঠের কোনায় এসে ভ্যানটা থামল। সাজিদ বলল, কর্তা এসে গেছে ইসলামপুর। ওই মাঠের শেষে যে বটগাছটা দেখছেন, ওটাই ইসলামপুরের সীমানা। এখান থেকে নাক বরাবর হেঁটে যান, দেখবেন চাপকল আছে, ওর পাশেই ইসলামপুরের স্কুল। অনি তার ভাড়া মিটিয়ে সবে পা বাড়িয়েছে। সাজিদ বলল, কর্তা ছোট মুখে বড় কথা কইছি, কিন্তু চাকরি গেলে চাকরি অনেক আসবে, পরাণ গেলে সে আর আসবে না। এবার অনি একটু থমকে গেল।
কি সব বলছে লোকটা? প্রাণ যাবে মানে? স্কুলে পড়ালে প্রাণ যাবে কেন? কিছুই বুঝল না উনি। সে জিজ্ঞেস করল, প্রাণ গেলে মানে? সাজিদ বলল, কর্তা, আপনি এখানে নতুন লোক, তাই জানেন না। আশেপাশের কোনো জোয়ান ছেলেরা সন্ধ্যার পরে গ্রামের পথও মারায় না। খুব দরকার না হলে গ্রামের লোক ও সন্ধ্যার পর ঘর থেকে বাইরে বেরোয় না। আরে কিন্তু কেন? বেরোলে কি হয়? সে এসে তার খিদে মেটায় কর্তা, তার অফুরন্ত খিদে। আপনি ফিরে যান কর্তা, ঘরের ছেলে ঘরে ফিরে যান। কার অফুরন্ত খিদে? সাজিদ এবার এদিক ওদিক দেখে ফিসফিসে আতঙ্কে ভরা কণ্ঠে বলল, বদ্ধা বুভুক্ষু। অনি এবার বুঝল আসলে সাজিদ গ্রামের লোক। ওর ধারণা গ্রামের ছেলেমেয়েরা বেশি লেখাপড়া শিখলে তার বাপ মায়ের থেকে, গ্রামের থেকে দূরে চলে যায়। তাই এসব ভুলভাল নাম করে ভয় দেখিয়ে তাকে তাড়াতে চাইছে। অনি বলল, ঠিক আছে, আমি নিজের খেয়াল রাখবো, অত চিন্তার কোনো কারণ নেই। আসি। বলে মাঠের পথ ধরে এগিয়ে চলল গ্রামের দিকে। কিন্তু হাঁটার পর রাস্তাটা একটা মোড়ে এসে থামল। সেখানে রাস্তা দুই ভাগে ভাগ হয়ে গেছে। সামনে একটা বড় বটগাছ, তার গায়ে একটা পুরনো ইটের খাঁচা বার করা জীর্ণ ঘর, তার পাশেই একটা টিউবওয়েল, ওপরে অস্পষ্টভাবে স্কুলের নাম লেখা। দীর্ঘ অবহেলায় সেই নাম এখন শ্যাওলায় ঢাকা পড়ে গেছে। বহু কষ্টে পুর প্রাথমিক বিদ্যালয় এতটুকু পড়া গেল। সেই স্কুলের গা দিয়ে গাছ পেরিয়েছে নাকি গাছের গা দিয়ে স্কুল, তা বোঝা দুষ্কর। স্কুলের সামনে আসতেই দেখল চারজন লোক সেখানে বসে। একজন চেয়ারে বসে, বাকিরা নিচে। তাকে দেখেই চেয়ারে বসা লোকটা বলল, কি ব্যাপার? কে আপনি? কি চাই? অনি নিজের পরিচয় দিতেই সেই লোকটি গদগদ স্বরে বললেন, তিনি এই গ্রামের মোড়ল মাসুদ আহমদ। গ্রামের নতুন মাস্টারের আশায় তারা খুব খুশি। আগামীকাল লোক ডেকে স্কুল পরিষ্কার করে দেবে আর গ্রামের বাচ্চাদের আসার জন্য জানিয়ে দেবে। অনি এবার বেশ নিশ্চিন্ত হলো। যাক, এখানকার লোকগুলো বেশ ভালো তাহলে। কিন্তু এখনো একটা সমস্যা রয়ে গেল, থাকার জায়গার। সেটা জানাতে মাসুদ সাহেব একজনকে ডেকে বললেন, মাস্টারবাবুকে বকুলের মার বাড়িতে রেখে আয়, আর বিশুকে বলবি ওনার খাবার আর বাকি প্রয়োজনীয় জিনিসের খেয়াল রাখতে, বাবুর যেন কোনো কষ্ট না হয়। আদেশ পেয়ে সেই লোকটা অনিকে নিয়ে চলল বকুলের মায়ের বাড়ি। ট্রেন থেকে অদিতি যখন গুসকরা স্টেশনে নামল তখন দুপুর হয়ে গেছে, আর গ্রামে আসতে আসতে বিকেল। অনির দেওয়া বিবরণ মতো প্রথমে সেই স্কুলে, আর তারপর জিজ্ঞেস করে যখন বকুলের মার বাড়ি এসে পৌঁছল তখন সন্ধে। অদিতি দেখল সূর্যের আলো যত কমছিল রাস্তায় লোক ততই কম হচ্ছিল, আর সন্ধ্যা হতে হতে মানুষ তো দূর, কুকুরও চোখে পড়ল না একটা। বকুলের মার বাড়ির সামনে এসে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে ঢুকে পড়ল অদিতি। অনির খবর তাকে পেতেই হবে। প্রথম ঘরে একটা হারিকেন জ্বালানো। ঢুকেই একটা উৎকট গন্ধে গা গুলিয়ে উঠল অদিতির। ঘরের মেঝেতে কালচে শুকিয়ে যাওয়া কিছু রক্তের ছোপ। এবার অদিতির অস্বস্তি লাগতে শুরু করল। ও ঘর থেকে বেরোতে যাচ্ছিল তখনই হঠাৎ ওর চোখ আটকালো খাটের কোনায় একটা জামার দিকে। এটা তো অনির জামা। গত বছর পুজোয় অদিতি এটা অনিকে দিয়েছিল। একটা অজানা ভয়ে শিউরে উঠল অদিতি। এবার সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। একে একে অনির ঘড়ি, ডায়েরি, নানা জিনিস পেল অদিতি। এবার তার আর কোনো সন্দেহ নেই, এখানেই অনি থাকে। কিন্তু ও কোথায় এখন? এসব ভাবতে ভাবতেই অনির ডায়েরিটা খুলল অদিতি। প্রথমের কিছু পৃষ্ঠা বাদ দিয়ে অনির ইসলামপুরে আসার দিন থেকে পড়তে শুরু করলো অদিতি। 28 ফেব্রুয়ারি। আজ ভ্যানওয়ালা সাজি তোমায় মিথ্যে ভয় দেখালেও এই গ্রামের লোকেরা খুব ভালো। মোড়ল মশাই, বিশুদা, সবাই। বকুলের মা তেমন কথা বলেন না, বৃদ্ধা বিছানা থেকে তেমন ওঠেন না। বিশুদা বৃদ্ধাকে খাবার দিয়ে যায়।
খালি বকুলকে দেখতে পেলাম না। এরপর প্রায় 1 সপ্তাহে বিশেষ কিছু লেখা নেই। স্কুলে যাওয়া বাচ্চারা গ্রামের লোক কেমন করে অনিকে আপন করেছে তার কথা, আর অল্প বিস্তর ঘোরার কথা। 10ই মার্চ কাল রাতে ঘুমের মধ্যে হঠাৎ একটা মিষ্টি গন্ধ আমার ঘুমটাকে আলগা করে দিল। তার সাথে একটা বাঁশির সুর। ঘুমটা ভাঙতেই বাঁশির সুরটা থেমে গেল, কিন্তু গন্ধটা তখনও ছিল। 11ই মার্চ আজ আবার সেই গন্ধ, সাথে সেই বাঁশির সুর। তখন রাত 2টো। আজ ঘুম ভাঙার পরও সেই শব্দ আসছিল। ঘরের পেছনে শিমুল গাছের দিক থেকে আওয়াজটা আসছে। জানলা খুলে দেখলাম একটা নারী মূর্তির অবয়ব গাছের নিচু ডালে বসে বাঁশি বাজাচ্ছে। সেই সুর আমায় মাতাল করে দিচ্ছিল। আমি দরজা খুলে সেখানে গিয়ে কাউকে দেখতে পেলাম না, খালি সেই গন্ধ। আজ এই গন্ধ আমি চিনেছি। এই গন্ধ, এটা শেফালি ফুলের গন্ধ। এরপর 3 দিন একইভাবে চলল। 15ই মার্চ আজ আমি তাকে দেখেছি। আজ তার জন্য আমি ঘরের কোণায় লুকিয়ে বসেছিলাম। তার বাঁশির শব্দ পেয়ে ধীরে ধীরে সেই অবয়বের দিকে এগিয়ে গেলাম। এক নারী মূর্তি, লম্বা তার চুল কোমর বেয়ে নেমে গেছে। সাদা পোশাকে তাকে অপ্সরা মনে হচ্ছে। এ নিশ্চয়ই বকুল। কিন্তু কখন যে সে সুরের নেশায় আমি ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালে উঠে দেখি অদ্ভুত ব্যাপার, আমি বিছানায় শুয়ে। 16ই মার্চ আজ বকুল আমায় আবার ফাঁকি দিল। তার কাছে যেতেই সে অন্ধকারে হারিয়ে গেল। সারা রাত বসে রইলাম, তাকে পেলাম না। তাকে ছাড়া আর কিছুই ভালো লাগে না এখন আমার। সারা দিন তার কথাই ভাবতে থাকি। 17ই মার্চ আজ আমি আর যাইনি। বকুলের জন্য আমার স্কুলে যাওয়া বন্ধ হতে বসেছে। কিছু ভালো লাগে না, রাতে ঘুম আসে না। ওর নেশা আমায় কাটাতেই হবে। না, আর যাব না আমি ওর কাছে। 18ই মার্চ আজ রাতে বকুল এসেছিল। সে এসেছিল আমার ঘরে। তার শরীরের সুগন্ধ, পায়ের নুপুরের আওয়াজ, হাসির মিষ্টি শব্দ উপেক্ষা করতে পারিনি আমি। 19শে মার্চ আজ রাতে সে আবার এলো। আমায় পাগল করে দিয়েছে। আমার দীর্ঘ প্রতীক্ষার অবসান। সে আজ আমায় নিজের সবটুকু দিতে চেয়েছে, আমায় উন্মাদ করে দিয়েছে। কিন্তু অন্তিম মুহূর্তে সে আমায় ধোঁকা দিয়ে চলে গেল। 20শে মার্চ আজ আবার শুরু হলো তার কামের মায়াজাল বিস্তার। মাকড়সা যেমন তার জালে শিকার এনে ধীরে ধীরে তাকে গ্রাস করে, সেও আমায় তার কামের জালে আবদ্ধ করেছে। কিন্তু আমার মনে হচ্ছে আমি যা ভেবেছিলাম সে তা নয়। এরপর সব পৃষ্ঠা খালি। চমকে উঠল অদিতি। তার সত্যি মিথ্যা সব গুলিয়ে যাচ্ছিল। অনি তার সাথে এমন করতে পারল? এখানে এসে অন্য একটা মেয়ের সঙ্গে? আর এই এতদিনে একটা খবরও দেয়নি অদিতিকে। রাগে ক্ষোভে ডায়েরিটা রেখে ঘর থেকে বেরোতে যাচ্ছে অদিতি, তখনই সে দেখল দরজার পাশে প্রায় হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে এক বৃদ্ধা। তার ভয়ঙ্কর চেহারা, সম্পূর্ণ উলঙ্গ, মাথায় চুল নেই, হাতের নখ অনেক বড় বড় আর কালো নোংরা, দাঁতগুলো কালো, সারা মুখে অজস্র ভাঁজ। সেই হ্যারিকেনের আলোয় তাকে পাতালের কোনো অতল গহ্বরের পিশাচ মনে হলো। সে হাত বাড়িয়ে অদিতিকে কাছে ডাকল। প্রথমে একটু ভয় পেলেও তারপর অদিতি নিজেকে একটু সামলে নিল। ও বুঝল হয়তো এটাই সেই বকুলের মা। সে কাছে যেতেই খেয়াল করল বৃদ্ধা কিছু বলছে অতি ক্ষীণ স্বরে। অদিতি তার মুখের কাছে কান নিয়ে যেতেই বলল, তুই মাইস্টারে খুঁজতে আসছিস মাইয়া? হ্যাঁ। অদিতি বলল, হ্যাঁ,
আপনি জানেন মাস্টার আর আপনার মেয়ে বকুল কোথায়? বৃদ্ধা বলল, বকুল? বকুল আমার মেয়ে না রে ছেমরি, বকুল আমার পোষা ছেলে। সে মারা গেছে 3 বছর আগে কালা জ্বরে। আর আর তুই যার কথা কইছিস সে হলো শেফালি। ঠিক আছে, সেই শেফালি আর আপনাদের মাস্টার কই তাই বলুন। মাস্টার মাস্টার আর বেঁচে নেই, শেফালি ওরে খাইছে। এবার অদিতির সারা শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। কি বলছে এই বৃদ্ধা? শেফালি অনিকে খেয়ে ফেলেছে মানে? অদিতি বলে উঠল, কি সব বলছেন? এসব ভুলভাল কথা, মানে কি এসব কথার? এবার বৃদ্ধা একটু ক্ষীণ হেসে বলল, জানতে চাস? শোন তবে, আজ থেকে 25 বছর আগে আমার নয়নের মণি ছিল শেফালি, আমার একমাত্র সন্তান। ওর বাবা চলে যাওয়ার পর আমার একমাত্র সম্বল ছিল ওই শেফালি। যেমন তার রূপ তেমনই তার গুণ। তার রূপে নেশায় মজেনি এমন মদ্দা এ গ্রাম তো দূর, আশেপাশে 10 গায়েও নেই। কিন্তু কিন্তু শেফালি কাউকে কাছে ঘেঁষতে দিত না, কথাও বলতো না কারোর সাথে তেমন। এমনই বেশ চলছিল আমাদের দুজনের সংসারে। হঠাৎ হঠাৎ একদিন পঞ্চায়েত প্রধানের ছেলে শহর থেকে ফিরল এই গ্রামে। আর আর তার শয়তানি দৃষ্টি পড়ল আমার আমার এই শেফালির ওপর। প্রথমে বুঝিয়ে তারপর ভয় দেখিয়েও যখন কাজ হাসিল হলো না, তখন তখন এক রাতে সে আর তার কিছু পোষা জানোয়ার বন্ধুর দল নেশা করে এসে আবার শেফালিকে তুলে নিয়ে গেল। কিন্তু কিন্তু নিয়ে গিয়ে যখন ওদের কার্যসিদ্ধি হলো না, তখন তখন মনের জ্বালা মেটাতে ওরা শেফালিকে উলঙ্গ করে চাবুক মারে সারা রাত। তারপর তারপর শেষ রাতে পাথর দিয়ে ওর মুখটা থেতলে উল্টো করে ওই ওই স্কুলে বটতলা গাছে ঝুলিয়ে দেয়। এবার অদিতি বলল, কেন? শেফালিকে দিয়ে ওদের স্বার্থ সিদ্ধি হলো না কেন? এবার বৃদ্ধা যা বলল সেটা অদিতিকে এক বিদ্যুতের ঝটকা দিয়ে সেখানেই স্থির করে দিল। বৃদ্ধা বলল, ওদের ওদের কার্যসিদ্ধি হবে কি করে? ওদের যে মেয়ে মানুষের খিদে। আর আর শেফালি তো ছিল বৃহন্নলা। ছোট থেকে এটা আমি সবার থেকে লুকিয়ে রেখেছিলাম। আর আর শেফালি এত সুন্দরী ছিল যে যে কারোর বোঝার ক্ষমতাই ছিল না। এবার অদিতি বলল, তারপর? বৃদ্ধা আবার বলতে শুরু করল, তারপর তারপর আর কি? পঞ্চায়েত প্রধানের ছেলে, তাই ওর কোনো বিচার হলো না। আর আর শেফালির ওপর অনেকের হিংসা ছিল। আবার অনেকে শেফালির এই সত্যি জানার পর ওর ওপর ঘেন্নায় এই খুন নিয়ে কোনো কথাই বলেনি। কিন্তু কিন্তু বলে না, ধর্মের কল বাতাসে নড়ে যে। আমার শেফালি
ফিরে এলো 3 দিনের মাথায় প্রেত হয়ে। আর একে একে সব পাপীদেরকে শাস্তি দিল সে একইভাবে। কিন্তু সেই সব ছেলেদের মারার পরও তার প্রতিশোধের ক্ষুধা মিটল না। এবার সন্ধ্যা হওয়ার পরে যে বেটা ছেলেকে পায় তাকে কামের জালে ফাঁসিয়ে তারপর শেষ করে ফেলে। এইভাবে সারা গ্রাম যখন বাঁচার আশা ছেড়ে দিয়েছে, তখন মোড়ল মশাই এক তান্ত্রিককে আনলেন। নাম তার আদিতান্ত্রিক। তিনি সব শুনে এই গ্রামকে বেঁধে দিলেন আর কিছু তান্ত্রিক বিধি বলে গেলেন। এই প্রেতকে পুরোপুরি তাড়ানো অসম্ভব, কারণ শেফালির আত্মা এখন সাধারণ প্রেত নেই, কারণ সে এখন মদ্দা বুভুক্ষুতে পরিণত হয়েছে। এরা পুরুষদের কামের জালে ফাঁসিয়ে সঙ্গম করে আর তারপর তাদের নাভি বাদে সারা শরীরটা খেয়ে ফেলে। এর ফাঁদ থেকে বাঁচবার কোনো উপায় নেই। তবে তিনি যে বিধান করেছেন তাতে 13 জন অবিবাহিত ভিন গায়ের পুরুষ মানুষকে সেই মদ্দা বুভুক্ষুর হাতে তুলে দিলে তার কাম ক্ষুধা মিটিয়ে সে মুক্তি পেয়ে যাবে। অদিতি এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, আপনি বলুন, আমার অনির কি হয়েছে? সে কোথায়? বৃদ্ধা সেই ফ্যাঁসে গলায় বলল, সেই রাতে মাস্টার বাবু যখন শেফালির আত্মাকে মেয়ে ভেবে সঙ্গমে লিপ্ত হলো, তখন তার ভুল ভাঙলো। সে সব কিছু বুঝতে পেরে যখন সরে আসতেছিল, শেফালির আত্মা তখন নিজের আসল রূপে এলো। জোর করে নিজের কাম ক্ষুধা মিটিয়ে মাস্টারের শরীরটা ক্ষুধার্ত বাঘের মতো খুবলে খুবলে খেতে লাগলো। আমি আড়াল থেকে সব দেখেছি। রাত যখন শেষ হলো, মাস্টারের নাভি ছাড়া আর কিছুই পড়ে রইল না। সেই নাভিটা আমি এই ঘটে রেখে দিয়েছি। এর আগে 11 জনেরও তাই হয়েছে। এই বলে অদিতির হাতে একটা মাটির ঘট দিয়ে দিল বৃদ্ধা। বৃদ্ধার প্রায় বুজে আসা চোখের কোণ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে বলল, আমার সন্তানের জন্য এতগুলো মায়ের কোল খালি হয়ে গেল। মাস্টার ভালো লোক ছিল, আমি অনেক বারণ করেছিলাম, শুনলো না। মাস্টারকে নিয়ে এই 12 জন হলো। জানি না এবার কোন মায়ের কোল খালি করে তবে আমার শেফালি মুক্তি পাবে, আর আমিও শান্তিতে মরতে পারবো। এই বলে বৃদ্ধাও কাঁদতে লাগল। এই 2021-এ এসেও আমরা আজও কোনো ব্যতিক্রমী কাউকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না। আইন আদালত হয়তো মান্যতা দেয় তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে, কিন্তু এই সমাজ, সেখানে কি সত্যিই আজও তারা সমান সম্মান পান? আমাদের মানসিকতা কি আজও তাদের সেই সম্মান দেয়? সেই মানুষগুলোর কি দোষ বলুন তো? তারাও তো আমাদের মতো কোনো মায়ের সন্তান। তারা নিজের ইচ্ছেই তো তৃতীয় লিঙ্গটি বেছে নেননি। যে পরম শক্তি আমাদের সৃষ্টি করেছেন, তৃতীয় লিঙ্গের ওই শেফালিদেরও তিনিই সৃষ্টি করেছেন। ভাবুন তো, আজ যদি শেফালিরা তাদের সম্মান পেত, তবে তার মাকে তাকে লুকিয়ে রাখতেও হতো না, আর এত কিছু ঘটনাও হতো না।
সত্যিই আমরা কি সভ্য হতে পেরেছি? সত্যিই পেরেছি আধুনিক মানসিকতার হতে? প্রশ্নটা থেকেই গেল। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। আর তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।